বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে যেভাবে ভেবে আসছিলাম, তো সেভাবে আমি আসলে কিছু বলবো না। তো আমি একটু ভিন্নভাবে কিছু বলবো, যেহেতু তানজিল ভাই কিছু চিন্তা উস্কে দিচ্ছেন আর কি। তো আমি অনেক কিছু ভাবছি আসলে, হ্যাঁ, যে যদি আমি এখন সফরে আছি মানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে 4-5 দিনের ছুটি কাটাচ্ছি আর কি। তো এর মাঝখানেই ভাবতে হয়েছে অনেক কিছু। তো আহ, তো এই যে ইনসাফ নিয়ে যে আমাদের আলোচনাটা, এটা প্রধানত হাদির যে মৃত্যুটা, এই মৃত্যুটা আমাদেরকে মানে উস্কে দিছে যে ইনসাফ সংক্রান্ত আলোচনাগুলা সমাজের ভেতরে জারি রাখতে। আহ, তো তাজিল ভাই এখানে দুটো খুব সুন্দর, তার বক্তব্যটা আমি খুব মুগ্ধ হয়ে শুনলাম আর কি, এবং আমার ভেতরে অনেক কথা জাগলো, যে কথাগুলো আমি আসলে মানে হচ্ছে যে আজকে যা বলবো আমি যেভাবে ভাবছিলাম সেটাকে একটু এলোমেলো করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে এখানে ইনসাফ যেহেতু, তাই না, সুতরাং এইটা আমি আসলে ইনসাফের সংজ্ঞা কীভাবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন, সেটা হচ্ছে ট্রেডিশনে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি এটা ভাবছি যে জন রলস কিভাবে জাস্টিসের সংজ্ঞা দিছে, হ্যাঁ, এবং সেই আবার অ্যালাসডার ম্যাকেন্টায়ার, কারণ এই ভদ্রলোককে আমি আবার গত মাসে তাকে আমি ইস্তেমাল করছি, তার পুরো বইটা খুব কষ্ট করে 1 মাস ধরে প্রায় আমি পড়ছি। সুতরাং আমি চিন্তা করছি যে এই বিষয় নিয়ে আমি কিছু সেটা হচ্ছে কথা বলবো। হ্যাঁ, তো এখন মানে হচ্ছে যে আমার কাছে ভাবতে ভাবতে আমার কাছে মনে হচ্ছিল যে না, এইসব আসলে আমি আসলে কিছু বলবো না। আমি আসলে সেটা হচ্ছে যে, যেটা তানজিল ভাই বললেন যে ওই যে নন অ্যাংলোফোন যে মানে হচ্ছে জগৎটা, যেখানে সেটা হচ্ছে যে ইনসাফ নিয়ে কথা হয়েছে, সেগুলো নিয়ে যদি কিছুটা বলতে পারি তাহলে ভালো। আমার কাছে বারবার সেটা হচ্ছে যে তানজিল ভাইয়ের কথা শুনে আমার কাছে যার কথা মনে পড়লো সেটা হচ্ছে যে তাহা আব্দুর রহমানের কথা আমার মনে পড়লো আর কি এই মুহূর্তেই। তো এবং তাহা আব্দুর রহমান, তো আমরা যেহেতু ওইভাবে আরবি ওইভাবে জানি না, সুতরাং তাহা আব্দুর রহমানকে আমরা পড়েছি মূলত ওয়াইল হাল্লাকের সূত্র ধরে, রিফর্মিং মডার্নিটি। হ্যাঁ, বা পুরো নামটা বোধ হয় হচ্ছে যে ওই যে ফিলসফি অফ নিউ হিউম্যান। হ্যাঁ, আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এই নিউ হিউম্যান শব্দটার মধ্যে আমার মনোযোগটা বারবার কেন্দ্রীভূত হচ্ছিল। নিউ হিউম্যান, নতুন মানুষ। এবং মানে হচ্ছে কয়েকবার সেটা হচ্ছে যে তানজিল ভাই হাদির প্রসঙ্গটুকু নিয়ে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে হাদির যে তৎপরতা, হাদির যে চিন্তা, হ্যাঁ, এইটা সেটা হচ্ছে যে এই তহা আব্দুর রহমান কথিত যে সেটা হচ্ছে নিউ হিউম্যান, জাদিদ ইনসান, জাদিদ মানুষ, সেই মানুষের সাথে হাদিকে আমরা হচ্ছে একটা লোকেট করতে পারি, সেই মানুষের বৈশিষ্ট্যের মধ্যে হাদিকে আমরা দেখতে পারি। হ্যাঁ, যেমন সেটা হচ্ছে তিনি একটু যদি আমি তার আলোচনায় ঢুকি এরকম যে নতুন মানুষের বৈশিষ্ট্য কী হবে এই পুঁজিবাদী জমানায়, এই ন্যাশনাল স্টেটের জমানায়, এই সোভরেন সেলফের জমানায়, যে নতুন মানুষটা হবে সে মানুষটার বৈশিষ্ট্য কী হবে, যেটা আলী হরফুসের বরাত দিয়ে বললেন, তানজিল ভাই বললেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে হচ্ছে যে তহা আব্দুর রহমানের যে জাদিদ মানুষ, যে যাকে আমরা নিউ হিউম্যান বলি আর কি, তার কতগুলো বৈশিষ্ট্যের কথা তিনি বলতেছেন যে এই মানুষটা হবে হচ্ছে এমন মানুষ যে এথিক্যালি কনস্টিটিউটেড, যে হচ্ছে নৈতিকভাবে পরিগঠিত একজন ব্যক্তি, এথিক্যালি কনস্টিটিউটেড। সে পলিটিক্যালি কনস্টিটিউটেড ওইভাবে না, তারপরে হয়তো বা সে হয়তো লিগালি কোনো কনস্টিটিউটেড কোনো ব্যাপার না, যদিও লিগালিটি, পলিটিক্যালিটি সব কিছুই তার এই এথিক্যালিটির ভেতরে থাকবে। এই যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন একজন নতুন ধরনের মানুষ। এবং তিনি আরেকটা বৈশিষ্ট্যের কথা এরকম করে বলবেন যে সেটা হলো যে এরকম যে তিনি হবেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে যে সম্পর্কিত মানুষ, রিলেটেডনেস তার থাকবে, গডের সাথে তার সম্পর্ক থাকবে, তার সাথে তার সম্পর্ক থাকবে হচ্ছে যে কমিউনিটি, যে কমিউনিটির ভিতরে, যে কমের ভিতরে সে বসবাস করে তার সাথে তার সম্পর্ক থাকবে, এবং যে ইনসানি পরিসরে সে থাকে, মানবীয় পরিসরে সে থাকে, সেইখানে সে সম্পর্কযুক্ত থাকবে। সে ওই যে সভরেন সেলফের যে ডিটাচমেন্ট, পুঁজিবাদী ব্যক্তিসত্তার যে বিচ্ছিন্নতা, সেটা হচ্ছে তার কম থেকে, তারপরে হচ্ছে যে মানে ইউনিভার্স থেকে সে যে একটা সার্বভৌম সিদ্ধান্ত দেওয়ার মালিক হয়ে উঠছে, যে তার নিজের সিদ্ধান্ত নিজেই দেয়, সে একজন অটোনোমাস ব্যক্তি, যে হচ্ছে যে ইউনিভার্সাল বলে যে নিজেকে দাবি করে। তাই তো এই যে ইউনিভার্সাল, অটোনোমাস, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এইটার পরিবর্তে এমন একটা মানুষের কথা তিনি কল্পনা করতেছেন যে শুধুমাত্র মানুষের সাথে সম্পর্কিত থাকবে না, যে সম্পর্কিত থাকবে সেটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল বিংয়ের সাথেও, যে সম্পর্কিত থাকবে তার হাতের কাছের মানুষের সাথেও, এবং এর মধ্য দিয়া সে তার একটা ব্যক্তিসত্তা গড়ে তুলবে।
তাহলে এটা হলো নতুন মানুষের একটা দ্বিতীয় বৈশিষ্ট্য, এবং এটা আমার হাদির মধ্যে কিন্তু এটা আমরা দেখি যে সে কিন্তু এটা আবার সে কিন্তু মানে হচ্ছে কিছু মানুষ তৈরি করার জন্য সে একটা কালচারাল সেন্টার গড়ে তুলল, এবং সে তার যে জীবনযাপন খুবই সিম্পল জীবনযাপন, সে মসজিদের মধ্যে ঘুমাচ্ছে, সে হচ্ছে যে সে হলো যে ভ্যানের মধ্যে ঘুমাচ্ছে, তাই তো? সে আবার বলতেছে যে আমাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার এই যে ভোকাবুলারি, এই ভোকাবুলারির ভেতরে দেখা যাচ্ছে যে তিনি পরকালের কথা বলতেছেন, তিনি জবাবদিহিতার কথা বলতেছেন, তিনি আল্লাহর কথা বলতেছেন, কিয়ামতের কথা বলতেছেন, তিনি শহীদ শব্দ ব্যবহার করতেছেন, তিনি গাজী শব্দ ব্যবহার করতেছেন। এটা তার পুরো ইন্টেলেকচুয়াল যে রিসোর্সটা, এইটা কিন্তু সেটা হচ্ছে ইসলামের যে এক ধরনের সিয়াসি ট্রেডিশন, ইসলামের যে এক ধরনের হচ্ছে যে এক ধরনের মানে বুদ্ধিভিত্তিক ট্রেডিশন, ইনকাদি ট্রেডিশন বা ক্রিটিকের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মধ্য থেকে তিনি অনেক শব্দ সেটা হচ্ছে হাজির কিন্তু করছেন আর কি। হ্যাঁ, এবং তিনি তার ভাইয়ের সেটা হচ্ছে যে কাপড় মানে কেচে দিচ্ছেন। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে যে তিনি সেটা হচ্ছে যে নিজের খেতে পারেন নাই, কিন্তু তার ভাই খেয়েছে কিনা এই খোঁজ তিনি নিচ্ছেন আর কি। যে এই যে নিজের চেয়েও আরেকজনকে অধিক গুরুত্বপূর্ণ ভাবা, যে ওই যে কোরআনে আছে যে তোমরা মানে আনসারদের সম্পর্কে বোধহয় বলা হচ্ছে যে তারা নিজেদের চেয়ে অপরকে অধিক অগ্রাধিকার দেয়, ইসার বলে এটাকে টেকনিক্যাল টার্মে। তাহলে এই যে নিজের চেয়ে অপরকে গুরুত্ব আরোপ করে তোলা, হ্যাঁ, অপর ভাইকে গুরুত্ব দেওয়া, তাহলে এই যে মানে রিলেশনালিটি, এইটা সেটা হচ্ছে নতুন এক মানুষ, যে মানুষের সেটা হচ্ছে সম্ভাবনার কথা সেটা হচ্ছে তাহা আব্দুর রহমান বলতেছেন এই পুঁজিবাদী দুনিয়ায়। সেই মানুষের এক ধরনের ইশারাকে আমরা হাদির ভিতরে দেখি না, যে যারা রাজনীতিবিদ হবেন, যারা মানে হচ্ছে পলিটিশিয়ান যারা হবেন, তারা হচ্ছে যে সেটা হচ্ছে যে এরকম সাধারণ মানুষের সাথে মিশে যেয়ে তারা রাজনীতি করবেন। তারা শুধুমাত্র সাধারণ মানুষের প্রতিনিধি হবেন না, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন করবেন না, বরঞ্চ তারা সেটা হচ্ছে সংলগ্ন হবেন। যে মানুষের সাথে রাজনীতি করবেন সেই মানুষের সাথে পাশাপাশি শুবেন, সেই মানুষটাকে অগ্রাধিকার দিবেন, যেটাকে ওই যে সেটা হচ্ছে জালাক নসি বা ন্যান্সি বলি আমরা, যেটাকে তিনি একটা শব্দ ব্যবহার করছেন, কম্পিয়ারেন্স। কম্পিয়ারেন্স মানে হচ্ছে যে এমন মানুষ যারা সবাই এক না, ভিন্ন ভিন্ন মানুষ অ্যাপিয়ারিং টুগেদার, একসাথে আমরা আমাদের হাজিরানাটা নিশ্চিত করলাম। তাই তো এই যে নানা কিসিমের মানুষের সাথে সে একসাথে হয়ে সে তার তৎপরতা চালাচ্ছে, কম্পিয়ারেন্স সে করতেছে। হ্যাঁ, তাহলে এই যে রিলেশনালিটি, এটা আমরা হাদির ভিতরে দেখতে পাই। এবং আরেকটা যেটা মানে হচ্ছে বলা যায় সেটা হচ্ছে যে এক ধরনের ট্রাস্টিশিপ, যেটা বলে আমানা, ইসলামের যে পরিভাষাটা, আমানতের যে ধারণাটাকে ট্রাস্টিশিপ, যেটা তহাও ব্যবহার করতেছেন, যে ট্রাস্টিশিপ। এবং মানে হচ্ছে যে আমার নলেজ আছে এবং আমার পাওয়ার আছে, আমার জ্ঞান আছে, ক্ষমতা আছে, কিন্তু এই জ্ঞান এবং ক্ষমতা এটা হচ্ছে আমার একটা এথিক্যাল ট্রাস্ট। হ্যাঁ, একটা নৈতিক একটা সেটা হচ্ছে ট্রাস্ট, এটা আমার কাছে ন্যস্ত আছে, এবং এটা একটা দাবি হচ্ছে নৈতিক দাবি। হ্যাঁ, যেমন রিজন মানে মাস্ট বি ডিফাইন্ড বাই, সেটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ রেসপন্সিবিলিটি। এটা একটা রেসপন্সিবিলিটি, রিজন একটা রেসপন্সিবিলিটি। মানে আমি এটা এটা একটা টেলিওলজি থাকতে হবে, এটা আমি যেনটেনভাবে ইনস্ট্রুমেন্টালি এটা আমি ব্যবহার করতে পারবো না। সুতরাং রিজন ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ রেসপন্সিবিলিটি। তারপরে পাওয়ার যদি আমি বলি, পাওয়ারের সাথেও সেটা হচ্ছে এই যে রেসপন্সিবিলিটির যে সম্পর্কটা, পাওয়ারের সাথে, রিজনের সাথে। হ্যাঁ, তারপরে ধরা যাক হচ্ছে যে আর যা যা এবং ফ্রিডমের সাথে, এই যে যেটাকে আমি পাওয়ার বলতেছি, এই যে যেটাকে আমি রিজন বলতেছি, যেটাকে আমি সেটা হচ্ছে যে ফ্রিডম বলতেছি, এটার সাথে সম্পর্ক থাকবে রেসপন্সিবিলিটির। এই যে একটা এথিক্স অফ রেসপন্সিবিলিটি, এই মানে এই যে ব্যাপারটা, এই যে রেসপন্সিবিলিটির যে ব্যাপার, এগুলো জাস্টিস। যেমন আমরা হলো যে এখানে আপনারা সবাই আছেন, আমি আছি, অনেকে চিনি না, অনেকে চিনি, আমাকে চেনেন, এই যে একজন আরেকজনের মুখটা আমরা দেখতেছি আর কি। তাই না? এই যে এটা ইসে বলেন খুব, সেটা হচ্ছে ইমানুয়েল লেভিনা, তার খুব বিখ্যাত একটা বই আছে টোটালিটি অ্যান্ড ইনফিনিটি। ওইখানে বলতেছেন যে ফেসের প্রসঙ্গটুকু, মুখ, এই যে মানে আমি কেউ, আমার নাম নাই, হ্যাঁ, আপনাদের কোনো নাম নাই, আপনার মুখ আছেন। হ্যাঁ, তাহলে এই যে একটা মুখ আরেকটা মুখের কাছে একটা এথিক্যাল ডিমান্ড নিয়ে হাজির হয়েছে। সেই ডিমান্ডটা কি? যে ডোন্ট কিল মি, আমাকে তুমি হত্যা করো না, তাই তো? এবং এই যে মানে এটাকে তিনি বলতেছেন ফার্স্ট ফিলসফি, প্রথম এথিক্স ইজ দ্য ফার্স্ট ফিলসফি। ওয়েস্টার্ন মানে ফিলসফি তো সাধারণত এপিস্টেমোলজি, অন্টোলজি এইসব দিয়ে শুরু হয়। তো তিনি বলতেছেন না, এথিক্স ইজ দ্য ফার্স্ট ফিলসফি, এথিক্স ইজ দ্য বেসিক, এথিক্স ইজ দ্য ফাউন্ডেশন, ফেস ইজ দ্য ফাউন্ডেশন, বিফোর ই থিঙ্ক অ্যান্ড বিফোর ই রিজন। আমরা যুক্তি দেই, আর্গু করি, তার আগে চিন্তা করি, তার আগে যেটা সেটা হচ্ছে উই এনকাউন্টার ইচ আদার, এই যে রিলেশন উইথ দ্য আদার, এই যে অপরের সাথে যে সম্পর্ক, তাইতে এই যে আপনার মুখ বা আমার মুখ, এটা আমরা সবাই বুঝি যে কেউ কাউকে এখানে ক্ষতি করবো না, তাই তো? তাহলে এটা হলো ফাউন্ডেশন, এই যে মুখটুকু। ওই যে ছেলেটা কি নাম, ওই যে ইসে, ওই যে কি সাম ফয়সাল বা দাউদ বা আছে না,
যে ওর সাথে কিন্তু মিলছে, সে মানে একই সেন্টারে তারা ছিল, তাই না? তো মানে মানে এটা তো ফেস, তার ফেস দিয়ে কিন্তু তার মনে হয় না যে মানে ইটস এ ফেস অফ এ কিলার, তাই না? এটা সে কিল করবে, তাই না? তাহলে এই যে মানে অপরের প্রতি যে মানে দায়বোধ, এটা মানে ইসে বলবেন যে রেডিক্যাল একজন অল্টারিটি, মানে হচ্ছে যে অপরত্ব, মানে অপরত্বের প্রাধান্য, সে অপরত্বের প্রাধান্য দিতেছে, যে কে আসতেছে না আসতেছে সে যেন জানে না। এই এই যে মানে হচ্ছে একদম, যদিও এটা তার জন্য ক্ষতিকর হয়েছে, এই যে যদি সীমা বর্ডার নানা রকম থাকতো তাহলে অনেকে ঢুকতে পারতো না। হ্যাঁ, তো এই মানে এই যে রিলেশনালিটি, এটা একটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা হলো যেটাকে আমরা বললাম যে এই যে ট্রাস্টের সাথে এই যে ইনসাফের সম্পর্ক আছে, কিন্তু ট্রাস্ট যে আমার পাওয়ার, তারপরে হচ্ছে যে সেটা হচ্ছে আমার নলেজ, হ্যাঁ, এবং আমি যে ফ্রিডম, এই ওয়েস্টার্ন লিবারেল ট্রেডিশনে বারবার ফ্রিডমের সাথে সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক করা হবে, ইকুয়ালিটির সাথে ইনসাফের সম্পর্ক করা হবে, তাই তো? কিন্তু মানে হচ্ছে যে এই হাদি তার ইন্টেলেকচুয়াল রিসোর্সেস, তার যে মানে হচ্ছে চিন্তা এবং জাপানের যে সায়েন্স সিস্টেম, এটার মধ্যে কিন্তু সেটা হচ্ছে ট্রাস্টের যে ব্যাপারটা, এই যে আস্থা, এবং সেটা হচ্ছে যে এক ধরনের কাস্টোডিয়ানশিপ, এক ধরনের এই ব্যাপারটা কিন্তু সেটা হচ্ছে আছে। এবং মানুষ হচ্ছে ধরা যাক তার যে ভোকাবুলারি, এই ভোকাবুলারি অনেকগুলো ইসলামিক ট্রেডিশন থেকে আগত, তাই না? যে খলিফা যে আমি মানে আমি ওয়ার্ল্ডকে কেয়ার করবো, কেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আমরা ফুকর কেয়ার অফ দ্য সেলফ, তাই না? কেয়ার অফ দ্য সত্তার যে যত্ন, এটা অনেকেই ইমাম গাজ্জালিও বলছেন, কেয়ার অফ দ্য সেলফ, নিজের সত্তার যে যত্ন নেওয়ার প্রসঙ্গ। আরেকটা আছে কেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের সেটা হচ্ছে যে যত্ন নেওয়া। এই যে এটা জাস্টিসের দাবি হচ্ছে এটা যে অল্টার, মানে অপর তো শুধুমাত্র আমার সম্মুখে যে আছে সেটা না, বরঞ্চ সেটা হচ্ছে যে জগতে আমি বসবাস করতেছি, আমার যে সিচুয়েটেডনেস, হ্যাঁ, তো এটাও অপর, এটার প্রতিও আমার একটা সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি আছে আর কি। তো এখানে এই যে আমানত বা ট্রাস্ট যেটাকে আমরা বলি আর কি, এটাকে সেটা হচ্ছে তো আব্দুর রহমান বলতেছেন যে এখানে তিনটা জিনিস আছে, ট্রাস্টের তিনটা উপাদান আছে। একটা উপাদান হচ্ছে এরকম যে মানে হচ্ছে যে জিনিসটা ট্রাস্ট, সেই জিনিসটা স্বয়ং সেই জিনিসটা। আরেকটা হচ্ছে যে ট্রাস্টেড, যে ট্রাস্ট হিসেবে নিল এটা, আর যে দিল গড বা রিভিলেটরি ব্যাপার যেটা আর কি। এই তিনটা জিনিস আছে। আর আমি যখনই ট্রাস্টিশিপ হব তখন দুটো জিনিস আমার মধ্যে থাকবে। একটাকে তিনি বলতেছেন মেইনটেনেন্স, সিয়ানা, এবং আরেকটাকে বলতেছেন কেয়ার, রিয়া, RIYA, এরকম আর কি, রিয়া। তার মানে হচ্ছে যত্ন, যেটাকে বলা হয় যত্ন এবং সেটা হচ্ছে মেইনটেনেন্স। তাহলে যে কোনো ট্রাস্টিশিপের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সংরক্ষণ করবো, আমি রক্ষণাবেক্ষণ করবো, দেখে শুনে রাখবো, এবং এটাকে বিকশিত হওয়ার জন্য সেটা আমি যত্ন করব। এটা হলো যে ট্রাস্টিশিপ। তো আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে নতুন মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি হবেন অ্যান্টি ম্যাটেরিয়ালিস্ট। হ্যাঁ, অ্যান্টি ম্যাটেরিয়ালিস্ট মানে এইটা কারণ হলো যে যেটা ওই যে আলী হারফুসের বড়াতে এসে বললেন, তামিল ভাই বললেন যে সেটা হলো যে এই যে ম্যাটেরিয়ালিজম, যেটা মানে অতিরিক্ত বস্তুমগ্নতা, এটা কিন্তু আমাদেরকে সোবরেন করে তোলে। আমাদের যে হাওয়া, আমাদের যে নফস, আমাদের যে মানে যে ডিজায়ার, হ্যাঁ, এইটাকে আমাদের ইলাহ বানায় ফেলে, এটাকে আমাদের গড বানায় ফেলে আর কি। হ্যাঁ, এই অতিরিক্ত। তাহলে এই যে তিনি বলতেছেন নতুন যে মানুষ হবেন তিনি অ্যান্টি ম্যাটেরিয়ালিস্ট হবেন। কেন অ্যান্টি ম্যাটেরিয়ালিস্ট হবেন? কারণ মানে ম্যাটেরিয়ালিজম যেটা করে সেটা হচ্ছে মানুষের যে সোবরেন সেলফ হওয়ার যে সম্ভাবনা, এই সোবরেন সেলফ হওয়ার সম্ভাবনাকে বাড়ায় দেয় এটা। এবং এই যে আরেকটা কথা তিনি বলবেন সেটা হচ্ছে হায়া, লজ্জা। এবং এই হায়াটা হচ্ছে এই ম্যাটেরিয়ালিজমের একটা অ্যান্টিডট, এবং মানে ইসলামিক যে নলেজ ট্রেডিশন, সেই ট্রেডিশনের ভিতরে হায়ার তিনটা ধরনের কথা অনেক সময় বলা হয়। একটা হচ্ছে যে এগুলো কিন্তু খুবই মানে হলো মেটাফিজিক্যাল ব্যাপার না, এগুলো একদম জাপানের সাথে সম্পর্কযুক্ত ব্যাপার আর কি। হ্যাঁ, মানে যেমন একটা হায়া হচ্ছে যে গডকে হায়া করা, আমি গডকে লজ্জা করা। হ্যাঁ, অন্য দেখা যাচ্ছে আনসিন বিং, ফেরেস্তা যেটাকে আমরা বলবো আমাদের ভাষায়, সেটাকে লজ্জা করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অন্য মানুষকে লজ্জা করা, হ্যাঁ, এবং নিজেকেও লজ্জা করা, নিজে কোনো কুচিন্তা করলাম আমি, সেটাকেও লজ্জা করা। এই যে হায়া হচ্ছে অ্যান্টিডট। এবং হায়াকে অনেক সময় আমরা যে মানে জুডিথ বাটলারের কথা বলি আর কি, যে হায়াজ মানে এটা নিষ্ক্রিয় না, এটা কিন্তু পারফরমেটিভ একটা ব্যাপার। মানে হায়া একটা পারফরমেটিভিটি আছে এটার। মানে হচ্ছে যে পারফরমেটিভিটি মানে হচ্ছে যে মানে জুডিথ বাটলারের অর্থে সেটা হলো যে মানে আমি এমন একটা কাজ করব যেটা হচ্ছে যে মানে হচ্ছে ওয়ার্ল্ডকে, জগৎকে বা যেখানে আমি আসছি সেটাকে রিফ্যাশন করবে, নতুন করে গড়ে তুলবে। সুতরাং হায়া মানে হচ্ছে এটা নতুন মানুষের একটা বৈশিষ্ট্য। সে হায়া রাখবে, সে যাতা করবে না, সে যাতা চাবে না, যাতা জিনিসকে সে তার বাসনার মধ্যে স্থাপন করবে না। হ্যাঁ,
এটা একটা মানে হচ্ছে যে মানে তার যে চাওয়াটা আমরা দেখলাম যে হাদির যে চাওয়াটা, এবং আমরা যদি চাই যে আমরা হাদিকে কেন্দ্র করে ইনসাফ নিয়ে কথা বলবো, এটা খুবই সম্ভব। হ্যাঁ, কারণ হচ্ছে যে ইনসাফ তো শুধু মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইমলেস কোনো কনসেপ্ট না, মানে মানে যেটা কিন্তু এটার সাথে তো একটা লিভিং মানে ব্যক্তিত্ব মডেলের সম্পর্ক আছে। যেমন ইসের কথা বলি, আলাজদার ম্যাকেন্ডায়ের কথা যদি বলি, তিনি বলতেছেন যে জগতে মানে হচ্ছে ইনসাফ নিয়ে অনেক ট্রেডিশন আছে, জাস্টিস ট্রেডিশন, দেয়ার আর কম্পিটিং, মানে তার বইয়ের প্রথম চ্যাপ্টারই এটা যে কম্পিটিং জাস্টিসেস। হ্যাঁ, এবং লাস্ট চ্যাপ্টার এরকম কম্পিটিং জাস্টিসেস, কম্পিটিং র্যাশনালিটিস। এবং প্রত্যেকটা জাস্টিস সিস্টেম মানে হচ্ছে যে আরেকটা জাস্টিস সিস্টেম, মানে জাস্টিস সিস্টেম একটা না, জাস্টিস সিস্টেম অনেকগুলা। হ্যাঁ, এবং জাস্টিস একটা ট্রেডিশনের মধ্য থেকে জাস্টিসের ধারণা গড়ে ওঠে। এক এক ট্রেডিশনে জাস্টিসের ধারণা ভিন্ন রকম, এবং প্রত্যেকটা জাস্টিসের সাথে র্যাশনালিটির একটা সম্পর্ক আছে। যেমন হোমারিক পিরিয়ডে সেটা হচ্ছে জাস্টিস বলতে বোঝানো হতো যে রোল বেসড জাস্টিস, যে আমি হচ্ছে যে আমি পিতা, আমি ব্যক্তি না, কোনো ব্যক্তির ধারণা তখন ছিল না, আমি পিতা, আমি যোদ্ধা, আমি রাজা। সুতরাং এই যে রোল, ভূমিকা, সুতরাং আমি রাজা, আমি রাজার মতো কাজ করবো, এটাই জাস্টিস। আমি সোলজার, আমি সোলজারের মতো কাজ করবো, এটাই জাস্টিস। আমি সেটা হচ্ছে যে স্লেভ, আমি স্লেভের মতো কাজ করবো, এটাই হলো সেটা হচ্ছে জাস্টিস। এই যে রোল বেসড এক ধরনের জাস্টিসের কথা আমরা হলো যে একদম মানে হোমারিক পিরিয়ডে দেখবো। এবং মানে এই আলোচনা করতে করতে যে এসে বলতেছেন যে জাস্টিসের একটা ওয়ার্কশপ লাগে, মানে যেটাকে তিনি ট্রেডিশন বলবেন। জাস্টিসের একটা মাস্টার লাগে। মাস্টার মানে হচ্ছে যে আমার চেয়ে বেশি যে বোঝে, তার কাছে আমি শিখবো কিছু জিনিস। তার জীবনযাপনকে আমি আমার জীবনযাপনের মানে হচ্ছে যে এক ধরনের উৎস বানাবো, মাস্টার প্রয়োজন হয়। এবং আরেকটা দরকার হয় একটা কমিউনিটি, এবং এর মধ্যে দিয়ে একটা ট্রেডিশন গড়ে ওঠে। এবং এই ট্রেডিশনের মধ্যে যে জাস্টিসের কনসেপ্টটা গড়ে ওঠে, সেই জাস্টিসটা হবে সুপিরিয়র জাস্টিস। কারণ হচ্ছে যে অন্যান্য অনেক মানে ট্রেডিশনের ভেতরেই জাস্টিসের কনসেপ্ট আছে। তাহলে কোন জাস্টিসের কনসেপ্টটা আমি নিব, এই প্রশ্নটা তিনি করবেন। এবং তিনি যদিও তার সিদ্ধান্ত হচ্ছে যে অ্যারিস্টোটলিয়ান এবং থমিস্ট, যে টমাস অ্যাকুইনাস তার যে আইডিয়া, ওটা থমিস্ট বলে। তাহলে এই যে থমিস্ট এবং অ্যারিস্টোটলিয়ান যে ট্রেডিশন, ওইটাকে তিনি বলতেছেন যে লিবারেল ট্রেডিশনের একটা, সেটা হচ্ছে যে লিবারেল যে জাস্টিসের যে ট্রেডিশনটা, যেটা লক তারপরে হচ্ছে জন রলসের মধ্যে দিয়ে তৈরি হয়ে উঠছে, যেটা কোনো টেলস নাই, টেলিওলজি নাই, যেটার কোনো গুড লাইফের কোনো ভিশন নাই। ইউডামোনিয়া বলা হয় গ্রিক ভাষায়। গুড লাইফ একটা হচ্ছে যে একটা চমৎকার জীবনযাপনের যে ইচ্ছা, সেটা নাই, বরঞ্চ ইকুয়ালিটির কথা বলতেছে, ফ্রিডমের কথা বলতেছে, হ্যাঁ, তার ইত্যাদি ইত্যাদির কথাগুলো বলতেছে। তো এই একটা মাস্টার দরকার হবে। তো এই যে মানে এক ধরনের হলো এই যে হ্যার প্রসঙ্গটুকু, তো এই মানে হলো একটা নতুন মানুষের একটা মানে বৈশিষ্ট্য, যে অ্যান্টি ম্যাটেরিয়ালিস্ট হবে, এবং যার চাওয়া পাওয়ার ভেতরে একটা সীমা থাকবে। হ্যাঁ, এবং যে যার কথা এবং কাজ, সে কথা এবং কাজকে একটা শূন্যতায় এবং অর্থহীনতায় পর্যবেসিত হইতে দিবে না। হ্যাঁ, এটা তার দুনিয়াবৃত্ত, এটা তার মানে হচ্ছে মানে ওয়ার্ল্ডলিনেস, যে সে তার কথা এবং কাজকে অর্থহীনতায় পর্যবেসিত করবে না। যেমন আমরা বললাম না, দুনিয়া শব্দের অর্থ হচ্ছে, আলী হারফুসের বইটাতে আসছে এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, যে দুনিয়ার শব্দের অর্থ হচ্ছে নিয়ার, একদম নিয়ার, আমার খুব কাছের যেটা। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে আলম, দুনিয়া এবং আলম। হ্যাঁ, তাহলে এই দুনিয়া লগ্ন হও, যে পুরানো একটা আয়াত আছে যে দুনিয়ায় তোমার যে অংশীদারিত্ব, সেটাকে তুমি ছেড়ো না। তাহলে এই যে দুনিয়া মগ্নতা, কিসের মধ্য দিয়ে আমি দুনিয়া মগ্ন থাকবো? আমার কথা এবং কাজের মধ্য দিয়ে। আমার কথা সেটা হচ্ছে যে, এবং দিদিদের একটা বিখ্যাত বই আছে, মানে হচ্ছে যে প্র্যাকটিস অ্যান্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ওখানে ওই যে মার্কসের যে না, ওই যে দুনিয়ার ফয়ারব্যাকের থিসিসে 11 নম্বর বোধহয়, সেটা হলো যে ওই মানে দুনিয়াকে ফিলসফাররা যথেষ্ট ব্যাখ্যা করছে, এখন কাজ হচ্ছে এটাকে করা, সেটা হচ্ছে পরিবর্তন করা আর কি, পরিবর্তন করা। তো এটাকে তিনি ক্রিটিক করতেছেন যে কার্ল মার্কস এখানে থিওরি আর প্র্যাকটিসকে একটা দ্বন্দ্বমূলক সম্পর্কের মধ্য দিয়ে সেটা হচ্ছে রাখছেন। কিন্তু থিওরি তো একটা প্র্যাকটিস, থিওরিটিক্যাল প্র্যাকটিস বলেও তো কিছু ব্যাপার আছে। তো মানে এই যে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে সেটা হচ্ছে যে এক ধরনের থাকা, কাজ এবং কর্ম কোনোটাকে অর্থহীনতায় পর্যবেসিত হইতে না দেওয়া, এটাই হবে একজন ওয়ার্ল্ডলিনেস, সেটা হচ্ছে অফ এ নিউ হিউম্যান বিং। এবং আরেকটা হচ্ছে তত্ত্ব এবং চর্চার যে ডায়ালেকটিক্স, হ্যাঁ, এইটা সেটা হচ্ছে নতুন মানুষ যিনি হবেন, তার ভেতরে এই বৈশিষ্ট্যটুকু সেটা হচ্ছে থাকবে, যিনি তত্ত্ব থাকবে, যার ভেতরে সেটা হচ্ছে যে তিনি একটা তার যে চর্চা, যেমন আমরা যদি খেয়াল করি যে হাদির যে জীবনযাপনটা, যে সরল একটা জীবনযাপনের প্রতিমূর্তি বা এমবডিমেন্ট সে হইল, তাহলে এইটার উৎসটা কি? হোয়াট ইজ দ্য সোর্স? মানে এটার সোর্সটা কি? সে ইনসাফ চাচ্ছে, কিন্তু এটার সোর্সটা কোথায়? এটার তার সোর্স কিন্তু মানে হচ্ছে অনেক কিছুই সোর্স হতে পারে। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তার পলিটিক্যাল সেটা ওয়েস্টার্ন পলিটিক্যাল মানে হচ্ছে ফিলসফি সম্পর্কে তার ধারণা আছে। আবার সে একটা বিশ্বাসী মানুষ, সেই হিসেবে সেটা হচ্ছে যে ইসলামিক রিসোর্সের ব্যাপারগুলো
তার জানা, হ্যাঁ, সে ফজর নামাজ পড়ে সে হচ্ছে তার ভোটের যে সে যে তার ভোটের যে মজমা সেটা সে করতে যায়, তাই তো? তাহলে এই যে মানে বিষয়গুলো, তাহলে তার জীবন যাপন এবং তার চিন্তার যে রিসোর্স, সেই রিসোর্স কিন্তু একাধিক রিসোর্স হয়তো মানে হচ্ছে যে, এবং আরেকটা ওই যে ইসের কথা আছে না একটা, ট্রান্সলেশন প্রোভাইসর যেটা বলে, ওই যে ভদ্রলোক হাবারমাস, হ্যাঁ, ট্রান্সলেশন প্রোভাইসর, যে আমি সেটা হলো যখন পাবলিক স্ফিয়ারে কথা বলবো তখন আমি রিলিজিয়াস যে লজিকটা বা আর্গুমেন্ট সেটা হাজির করব না, বরঞ্চ আমি এমনভাবে হাজির করব যেটা মানে হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ মানে হচ্ছে যে অতিক্রম করে সবার একটা সার্বজনীন ভাষা হয়ে ওঠে, তাই তো? এরকম ট্রান্সলেশন প্রোভাইসর। তো এখন যেটা ব্যাপার সেটা হলো যে তিনি যে ভাষাগুলো ব্যবহার করতেন সবগুলো কিন্তু আমাদের এই যে ট্রান্সলেশন প্রোভাইসর যে শর্ত সেটা মানতেন না, কিন্তু কিন্তু তিনি কাজ করতেছেন জনপরিসরেই, কিন্তু তিনি ইনসাফের কথা কিন্তু বলতেছেন, তাই না? এবং তিনি কথা বলতেছেন হচ্ছে শহীদ হওয়ার কথা বলতেছেন, তিনি পরকাল আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই প্রসঙ্গটুকু বলতেছেন। কারণ এখানকার যে জনপরিসর যেটাকে আমরা পাবলিক স্ফিয়ার বলি, তো মানে এটা তো কোনো ভ্যাকেন্ট জিনিস না। জনপরিসর তো আমরা অনেক সময় কল্পনা করি যেটা ওটা এমটি না, এটার মধ্যে ইতিমধ্যেই মানুষের বিশ্বাস হাজির আছে, পূর্ণ আছে, এখানে জীবনযাপনের একটা বিশেষ পদ্ধতি আছে, ওই মানুষগুলোকে সে কিন্তু সেটা হচ্ছে করতেছে, সে কিন্তু রিচ করতে পারছে, হ্যাঁ, ওই মানুষগুলো বিশ্বাসী মানুষ। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তিনি বললেন যে একটা বক্তৃতা দেখলাম বোধহয় তার, যে ইসলাম কায়েমের আগে ইনসাফ প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে আমি সব মানুষগুলোকে ইনক্লুড করবো। তাহলে এই যে ইনসাফ শব্দটা কিন্তু আর কোনো ধর্মীয় শব্দ হয় নাই, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। যেমন গিবত শব্দটা, তো সেটা হচ্ছে যে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, উনি বলতেন যে আমরা গিবত করি না, হিন্দু ভদ্রলোক আর কি। তাহলে যে গিবত শব্দটা, ইট হ্যাজ অলরেডি অ্যাজিউমড মানে কাইন্ড অফ মানে ইউনিভার্সালিটি, একদম ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এটা। যদিও এটার অরিজিন কী ছিল, এটা অরিজিন যদিও ছিল হচ্ছে যে মানে ইসলামিক এক ধরনের একটা ব্যাপার আর কি, যদি আমরা বলি আর কি। শহীদ শব্দটা কিন্তু এখন মানে হচ্ছে যে একটা সেকুলার ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড হয়েছে, যদিও শহীদের অনেকগুলা, এবং এটা আমরা মানে এক্সপান্সিভনেস, এটার ভেতরকার যে প্রশস্ততা, এটাকে অনেকেই গ্রহণ করছে আর কি। এবং মানে হাদিকে কিন্তু সেটা হচ্ছে যে সব শ্রেণীর হাদির যে উচ্চারণগুলো শব্দগুলা, এবং সেই শব্দগুলা হচ্ছে লিবারালরা এক ধরনের ভাবে অর্থ করতে পারবে, তারা কমিউনিকেট করতে পারে, আবার যারা বিলিভিং কমিউনিটি তারাও কিন্তু তার সাথে কমিউনিকেট করতে পারতেছে। সুতরাং এই যে, এবং আরেকটা ওই যে তানজুল ভাইয়ের সাথে কথা বলতেছে যে আমি এই যে হাদির কবরের ওইখান থেকে আসলাম আমরা, আমি আর যে মাসুদ আলম স্যার, তো ওইখানে অনেক মানুষ মানে দাঁড়ানো, হ্যাঁ, তার মানে হলো যে হাদি এমন কিছু কথা বলতে পারছে যেটা আমাদের কলবের যে চাওয়া সেটার সাথে অ্যালাইন করতে পারছে। হকের সাথে কখনো মানে ইনসাফের সাথে হকের সম্পর্ক, হক। এবং ওই যে পার্থ চ্যাটার্জি তার ইসের মধ্যে বোধ হয় খুব সম্ভবত ওই যে জনপ্রতিনিধি বইটা, অথবা ইতিহাসের ওই যে প্রথম দিকে যে বইটা পাওয়া যাইতো আর কি। তো এখানে বলতেছেন হক এবং অধিকার একদম আলাদা জিনিস। হক এবং অধিকার, হ্যাঁ, নিম্নবর্গের ইতিহাস না, ওই যে ইতিহাস নাম দিয়ে আরেকটা বই আছে তার, ওই যে ইতিহাস উত্তরাধিকার, রাইট, হ্যাঁ, ইতিহাস উত্তরাধিকার বই আমার মনে পড়ছে আর কি। তো ওইখানে হক আলাদা, অধিকার আলাদা। আবার আরেকটা মানে হচ্ছে যে মানে হকটা একটু মানে আরো কিছু বেশি, যেমন অধিকার হলো আমি তোমাকে দিয়ে দিলাম, ইটস সামথিং মেকানিক্যাল, তাই না? আর হকের সাথে হচ্ছে যে মানে জড়িত হচ্ছে যে তোমাকে দিলাম, এটা যে আমি তোমাকে দয়া করে দিলাম না, বরঞ্চ মানে ইউ আর এন্টাইটেলড টু ইট, এটা তোমার অধিকার, মানে এটা তোমার প্রতি আমার দায়িত্ব, তাই না? তো মানে এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা ইনসাফ এবং এহসান, এটা হাদিসে আছে যে ওই তুমি এমনভাবে ইবাদত করো গডের যেন হচ্ছে যে গড তোমাকে দেখছে। আর একটু উপরে যদি যাও, হ্যাঁ, সেটা আর একটু পরের পর্যায়ে হচ্ছে তুমি গডকে দেখতেছো, এটা এহসান বলা হইতেছে, হ্যাঁ, ফেসের যে এটা মানে আসতেছে। এবং এইখানে মানে আমাদেরই একজন বোধহয় এক স্যার ডিপার্টমেন্টের কার একজনের বই বোধহয় এরকম একটা উদাহরণ তিনি দিয়েছিলেন যে একজন বেগুন বিক্রেতা, সে হচ্ছে খুব মানে হচ্ছে ক্লান্ত অবসন্ন ঘর্মাক্ত মুখে সেটা হচ্ছে যে আপনার সামনে হাজির হলো, আপনার বেগুন কেনার প্রয়োজন, তো 20 টাকা কেজি আপনি বেগুন কিনলেন এবং হচ্ছে যে হঠাৎ করে মনে হয়ে গেল যে হঠাৎ করে সেটা হচ্ছে যে মনে হলো যে এই লোকটার আহা কি ঘর্মাক্ত মুখটা, 20 টাকা দিলে কেমন হয়, তাহলে ওকে আমি 25 টাকা দিলাম। এই যে এহসান, আমরা তো মানে এটা হলো যে তাকওয়া, মানে তাকওয়ার মতো ব্যাপারটা, যে তাকওয়া জোর করে চাপানোর বিষয় না কিন্তু আবার, তাই না? যে ওই যিনি ছিলেন ওই আবু যর গিফারি রহমতুল্লাহ, তো তিনি তো বিশ্বাস করতেন যে কোনো প্রকার প্রাইভেট প্রপার্টি কারো থাকা উচিত না। কারণ হচ্ছে কোরআনে আয়াত আছে যে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যয় করবো, বলে দাও কুল আফলাহ,
যা কিছু অতিরিক্ত, তার মানে আমার কাছে যা কিছু অতিরিক্ত সবই আমি অন্য মানুষকে দিয়ে দিব, আমার কাছে কোনো কিছু থাকা যাবে না। তখন হচ্ছে তোমার রাজনীতি যেটা করলেন সেটা হচ্ছে যে পরে তাকে কিন্তু মানে শহর থেকে একটু দূরে তাকে পাঠানো হয় আর কি। কারণ হচ্ছে এটা হলো ব্যক্তিগত তাকওয়া। ব্যক্তিগত তাকওয়ার যেটা ব্যাপার সেটা আমরা সবার উপরে চাপাই দিতে পারবো না, বরঞ্চ যেটা একটা লেভেল, যেটা সবাই ইনসাফ হচ্ছে ওই বেজ লাইনটা, হ্যাঁ, যেটা সেটা হচ্ছে সবার জন্য, যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। ওই যে ভেল অফ ইগনোরেন্স, যেটা জন রলস বলছে যে আমরা যদি কোনো সমাজের জন্য কোনো নীতি প্রণয়ন করতে চাই তাহলে এমনভাবে আমরা থাকবো যেন আমাদের কোনো মানে সমাজ নাই, ইতিহাস নাই, লিঙ্গ নাই, তাই তো ইত্যাদি। তাহলে তখন আমরা একটা নীতি প্রণয়ন করবো সমাজের মানুষের জন্য, ইকুয়ালিটি, ফ্রিডম, ফেয়ারনেস যেটা হবে, তাই না? ওই যে যেটা তার যে দুইটা ল আছে, একটাকে বলা হয় হচ্ছে যে ওই ইটা মানে বেসিক ইকুয়াল বেসিক লিবার্টি, সবার একটা বেসিক লিবার্টি থাকবে। আর একটা ডিফারেন্স প্রিন্সিপাল, যে যে দরিদ্র তাকে আমি বেশি দেবো, ওইটা হলো ডিফারেন্স প্রিন্সিপাল। তো এই যে মানে ইটা মানে এই যে ধারণাগুলো আর কি, তো মানে এই ধারণাগুলো যে একদম একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন সম্পূর্ণ তা না, এটাই সে কিন্তু বললেন যে আরবি, তারপরে মাইমোনাইডিস পর্যন্ত। তাহলে এই যে যে চিন্তার যে জিনিওলজিটা, কোনো চিন্তাই কিন্তু একদম মানে হচ্ছে টোটালি মানে হচ্ছে যে কোনো একটা আইসোলেটেড না, তাই না? চিন্তার একটা মানে কনসেপচুয়াল লিঙ্কেজ একটা আছে আর কি। তো মানে আমি যেটা মনে হয় যে এই তো যে কথাটা বলে শেষ করবো যে মানে ইতিহাসের বিভিন্ন মোমেন্টে ইনসাফের বিভিন্ন সংজ্ঞা দাঁড়ায়। যেমন হোমারিক পিরিয়ডে, যেটাকে অ্যালাসদার ম্যাকেন্টায়ার যেটা বলতেছেন, ইনসাফের ধারণা একরকম ছিল। আবার পোস্ট হোমারিক যে পিরিয়ডটা, ওইখানে একরকম। আবার দেখা যায় অ্যারিস্টটল ইনসাফের বা জাস্টিসের ধারণা আরেক রকম করলেন, যেটা ওই যে থেমিস বলি, অর্ডার অফ থিংস, যে যার যা কাজ, যার যা প্রাপ্য সেটা দেওয়া। এবং কি ওই 1650s-এ, হ্যাঁ, সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে সেটা হচ্ছে যে ইনসাফ মানে হচ্ছে যে গিভিং গড অ্যান্ড নেইবার দেয়ার ডিউ, গডকে এবং নেইবারকে তাদের প্রাপ্যটা বোঝায় দাও। আবার দেখা গেলো 18th সেঞ্চুরির মাঝামাঝিতে ওই হিউম এসে বললেন যে না, ইনসাফ হচ্ছে যে স্টেবিলিটি অফ পজিশন, মানে হচ্ছে যে আমার যা কিছু আছে ওইটা আমার কাছে থাকবে, নিরাপত্তা, স্টেবিলিটি থাকবে, ওইটা স্থিতিশীলতা থাকবে, ওইটাই মানে ইনসাফ। তো আমাদের মানে বর্তমান সময় যদি বলি আজকে বাংলাদেশ রাষ্ট্রে মানে ইনসাফের সংজ্ঞা কী হবে, তো আজকে বাংলাদেশ রাষ্ট্রে ইনসাফের সংজ্ঞা আজকে, হ্যাঁ, এটা হইতে পারে যে মানে বিচার, হ্যাঁ, হাদির বিচার চাই, এটা মানে ইনসাফ এখন। যদিও আমি স্পষ্টভাবে আমার মনে আছে যে দেরিদার ওই প্রবন্ধের কথা, ফোর্স অফ ল, মিস্টিক্যাল ফাউন্ডেশন অফ অথরিটি, ওখানে তিনি কিন্তু বলতেছেন যে ল এবং মানে হচ্ছে বিচার এবং ইনসাফ এক না, ল এবং ইনসাফ এক মানে জাস্টিস এক না। লকে ব্যাখ্যা মানে ইনসাফ কোনো মানে হলো না, গন্তব্য না, ইনসাফ কোনো নির্দিষ্ট না। বিচার করলে ইনসাফ হয় না সবসময়, ইনসাফ একটা অবিরাম একটা আহ্বান, ইনসাফ একটা দায়িত্বশীলতা, ইনসাফ একটা প্রতিরোধ, ইনসাফ হলো একটা ক্রিটিক করতে থাকা, ইনসাফ হচ্ছে রেজিস্ট্যান্স করতে থাকা, হ্যাঁ। ইনসাফকে মানে হচ্ছে যে ডিকনস্ট্রাকশন করা যায় না, হ্যাঁ, লকে করা যায়। ল এবং ইনসাফের মধ্যে একটা মানে অ্যাপোরিয়া যেটাকে বলা, একটা প্যারাডক্সিক্যাল আনডিসাইডেবিলিটি, এই ব্যাপারগুলো আছে। এই সব কিছু জানা সত্ত্বেও আমাদের কিন্তু এইটুকু বলতে হবে যে বিচারটুকু হইতে হবে। এবং আরেকটা যেটা হইতে হবে সেটা হলো বিচারের পর ইনসাফের যে আরেকটা পর্যায়, যে পর্যায়টা হচ্ছে যে সেটা হলো যে যেটা মানে সে বাস্তবায়ন করতে চাইতো, সেটা আরেকটা পর্যায়ে হবে আর কি। কিন্তু বিচার ও ইনসাফ ইতিহাসে কোনো কোনো সময় কোনো কোনো মোমেন্টে সেটা হচ্ছে ইনসাফের এই সংজ্ঞাটা দাঁড়াতে পারে আর কি। তো সবাইকে ধন্যবাদ শুনবার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।